ঈদের শান্ত সকাল, কিন্তু রাজনীতির আকাশে জমছে ঘন কালো মেঘ। একদিকে দাঁড়িপাল্লাকে ষড়যন্ত্রে আটকে রাখা অভিযোগ, অন্যদিকে রাষ্ট্রপতিকে দ্রুত বিদায়ের দাবি, দেশজুড়ে নতুন বিতর্কের ঝড়। কারাগারে বিশেষ বন্দীদের ঈদ উদযাপনও যোগ করেছে ভিন্ন মাত্রা। আর স্পিকারের কণ্ঠে মুক্তিযুদ্ধের অপূর্ণ স্বপ্নের কথা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক নাটকীয় রাজনৈতিক আবহ। প্রশ্ন উঠছে, এ কি শুধুই বক্তব্যের লড়াই, নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? পর্দার আড়ালে কি চলছে? আজকের বিশ্লেষণে খুঁজব সেই অজানা সত্য ঘটনা। বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটি এখন শুধু একটি প্রতীকের লড়াই নয়, এটা মূলধারার রাজনীতিতে টিকে থাকার প্রশ্ন। জামায়াতে ইসলামী অভিযোগ করছে, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক পুনরুত্থান ঠেকানো হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হল, এটা কি সত্যিই ষড়যন্ত্র, নাকি দেশের রাজনৈতিক বাস্তবতার ফল? একটু পেছনে তাকালে দেখা যায়, স্বাধীনতার পর থেকে জামায়াত সবসময়ই বিতর্কিত একটি শক্তি। যুদ্ধাপরাধ ইস্যু, রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং আইনি লড়াই, সব মিলিয়ে তাদের অবস্থান কখনোই স্থিতিশীল ছিল না। এখন যখন তারা আবার মূলধারায় ফিরতে চাচ্ছে, তখন প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে বাধা আসা অনেকের কাছে অস্বাভাবিক নয়। তবে অন্যদিকে জামায়াতের বক্তব্য পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তারা মনে করছে, রাজনৈতিক প্রতিযোগিতা কমানোর জন্য একটি শক্তিকে ইচ্ছাকৃতভাবে মাঠের বাইরে রাখা হচ্ছে। যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় প্রশ্ন তৈরি করে। কারণ গণতন্ত্রের সব দলের অংশগ্রহণই তো মূল কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিতর্ক ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে কী প্রভাব ফেলবে। যদি জামায়াত নিজেদের বঞ্চিত হিসেবে তুলে ধরতে পারে, তাহলে এটি তাদের জন্য সহানুভূতির ভোট তৈরি করতে পারে। আবার বিপরীতভাবে বিরোধীরা এটিকে তাদের অতীতের দায় হিসেবে তুলে ধরবে। শেষ পর্যন্ত দাঁড়িপাল্লার এই লড়াই কেবল একটি প্রতীকের নয়, এটা বাংলাদেশের রাজনীতির ক্ষমতার ভারসাম্য কোন দিকে ঝুঁকবে, সেই বড় প্রশ্নেরই ইঙ্গিত দিচ্ছে। রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবি, বাংলাদেশের রাজনীতিতে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সরাসরি চ্যালেঞ্জ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য পরিস্থিতিকে হঠাৎ করেই উত্তপ্ত করে তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাবি কি বাস্তবসম্মত, নাকি এটি একটি কৌশলগত রাজনৈতিক চাপ? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা সহজ কোনো প্রক্রিয়া নয়। এর জন্য প্রয়োজন সংসদের নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতা এবং একটি সুস্পষ্ট সাংবিধানিক ভিত্তি। অর্থাৎ, শুধু রাজনৈতিক বক্তব্য দিলেই হবে না, প্রমাণ, প্রক্রিয়া এবং রাজনৈতিক সমর্থন, সবকিছু একসঙ্গে থাকতে হবে। এখানেই আসল জটিলতা। এনসিপির এই দাবি অনেক বিশ্লেষকের মতে একটি পলিটিক্যাল মেসেজ, যেখানে তারা দেখাতে চাচ্ছে, বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে তাদের অবস্থান কতটা কঠোর। এটি সরাসরি রাষ্ট্রপতির বিরুদ্ধে নয়, বরং পুরো ক্ষমতা কাঠামোর প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবেও দেখা হচ্ছে। এর মাধ্যমে তারা জনমনে একটি প্রশ্ন তুলতে চায়, রাষ্ট্রের সর্বোচ্চ পদ কতটা নিরপেক্ষ। অন্যদিকে বিরোধীরা এটিকে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হিসেবে দেখাতে পারে। কারণ রাষ্ট্রপতির পদকে ঘিরে বিতর্ক বাড়লে সেটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রতিক্রিয়া পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ইস্যু কতদূর গড়াবে। এটি কি কেবল বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তব কোনো রাজনৈতিক আন্দোলনে রূপ নেবে? যদি এটি বড় আকার নেয়, তাহলে সামনে একটি নতুন রাজনৈতিক সংঘাতের মঞ্চ তৈরি হতে পারে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে ঘিরে এই অভিশংসনের দাবি শুধু একজন ব্যক্তিকে সরানোর প্রশ্ন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক শক্তির ভারসাম্য, সাংবিধানিক সীমা এবং ক্ষমতার লড়াই, সবকিছুকে নতুন করে সামনে নিয়ে এসেছে। কারাগারের ভেতর ঈদের সকাল শুনতে শান্ত, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ও সামাজিক বার্তা। যখন আলোচিত ব্যক্তিরা, সাবেক আইজিপি, সাবেক মেয়র, সাবেক এমপি, সাধারণ বন্দীদের সঙ্গে একই সারিতে দাঁড়িয়ে নামাজ পড়েন, একই খাবার ভাগ করে নেন, তখন সেটি শুধু একটি ধর্মীয় আয়োজন থাকে না, এটি হয়ে ওঠে একটি শক্তিশালী প্রতীক। প্রথমেই আসে সমতার প্রশ্ন। আইনের চোখে সবাই সমান, এই বার্তাটি এখানে দৃশ্যমানভাবে ফুটে ওঠে। যাদের একসময় ক্ষমতা, প্রভাব, নিরাপত্তা সব ছিল, তারা আজ সাধারণ বন্দীদের মতোই একই নিয়মে দিন কাটাচ্ছেন। এটি রাষ্ট্রের একটি শক্ত বার্তা হতে পারে, আইনের মধ্যে কেউ নয়। কিন্তু এখানেই শেষ নয়। রাজনৈতিকভাবে এই দৃশ্যের ভিন্ন ব্যাখ্যাও আছে। কেউ বলবেন, এটি একটি মানবিক চিত্র,
যেখানে বন্দীদের মাঝে বিভাজন কমিয়ে একটি ঐক্যের অনুভূতি তৈরি করা হচ্ছে। আবার কেউ প্রশ্ন তুলবেন, এই সমান আয়োজন কি বাস্তবেই সমান, নাকি এটি একটি প্রতীকী প্রদর্শন? আরও গভীরে গেলে দেখা যায়, এই ঘটনা জনমতের ওপরও প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষ যখন দেখে পরিচিত, প্রভাবশালী মুখগুলো একই পরিস্থিতিতে আছে, তখন তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়, সহানুভূতি, কৌতূহল, আবার কখনো সন্তুষ্টি। এটি রাজনৈতিক ভাবমূর্তি পুনর্গঠনের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই ঈদের দৃশ্য একটি প্রশ্ন ছুড়ে দেয়, ক্ষমতা হারানোর পর বাস্তবতা কত দ্রুত বদলে যায়। এবং সেই বদল কি সত্যিই ন্যায়বিচারের প্রতিফলন, নাকি রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ? শেষ পর্যন্ত কারাগারের এই ঈদ শুধু একটি দিনের ঘটনা নয়, এটি রাষ্ট্র, রাজনীতি এবং সমাজের সম্পর্ককে নতুনভাবে ভাবার একটি মুহূর্ত, যেখানে প্রতিটি দৃশ্যের পেছনে লুকিয়ে আছে অনেক না বলা গল্প। মুক্তিযুদ্ধের স্বপ্ন, এই শব্দ দুটি বাংলাদেশের রাজনীতিতে শুধু আবেগ নয়, এটি এক ধরনের নৈতিক মানদণ্ড। আর যখন জাতীয় সংসদের স্পিকার নিজেই বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য এখনও পূরণ হয়নি, তখন সেটি নিছক একটি বক্তব্য থাকে না, এটি হয়ে ওঠে এক গভীর রাজনৈতিক বার্তা, এমনকি আত্মসমালোচনার ইঙ্গিত। ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেটি ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্ন। কিন্তু স্পিকারের এই মন্তব্য যেন সেই স্বপ্নের বাস্তবতার সঙ্গে একটি দূরত্ব তুলে ধরছে। প্রশ্ন উঠছে, ৫০ বছরের বেশি সময় পার হওয়ার পরও কেন সেই লক্ষ্য পূরণ হয়নি? কোথায় বাধা? একটি বড় দিক হল রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই একই ধরনের অভিযোগ ঘুরে ফিরে এসেছে, দুর্নীতি, দলীয়করণ, প্রশাসনিক পক্ষপাত। ফলে মুক্তিযুদ্ধের যে কি জনগণের রাষ্ট্র ও ধারণা ছিল, সেটি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন। অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই হয়েছে, অবকাঠামো, জিডিপি, দারিদ্র্য কমানো, সব ক্ষেত্রেই অগ্রগতি আছে। কিন্তু উন্নয়ন আর ন্যায়বিচার এক জিনিস নয়। স্পিকারের বক্তব্যে যেন ইঙ্গিত আছে, শুধু অর্থনৈতিক সাফল্য দিয়ে মুক্তিযুদ্ধের পূর্ণ স্বপ্ন অর্জন হয় না, প্রয়োজন সুশাসন, জবাবদিহিতা এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই বক্তব্যের রাজনৈতিক টাইমিং। নতুন সংসদ, নতুন বাস্তবতা, এর মধ্যে এমন মন্তব্য আসা কি কেবল আদর্শিক, নাকি এটি একটি বার্তা? অনেক বিশ্লেষক মনে করেন, এটি নতুন নেতৃত্ব ও জনগণের প্রতি একটি চাপ, এখনও সময় আছে, লক্ষ্য পূরণ করতে হবে। কিন্তু সমালোচনার জায়গাও রয়েছে। কেউ বলতে পারেন, এত বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন, তাদেরই তো এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব ছিল। তাহলে এখন এই স্বীকারোক্তি কি দেরিতে আসা উপলব্ধি? নাকি এটি রাজনৈতিক দায় এড়ানোর একটি কৌশল? সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এই বক্তব্য সাধারণ মানুষের মনে কি প্রভাব ফেলছে। কারণ কি মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণ হয়নি, কে এই স্বীকারোক্তি একদিকে হতাশা তৈরি করতে পারে, অন্যদিকে নতুন করে প্রত্যাশা জাগাতে পারে। এটি একটি দ্বিমুখী বাস্তবতা। শেষ পর্যন্ত স্পিকারের এই কথাটি শুধু একটি মন্তব্য নয়, এটি বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি আয়না, যেখানে আমরা নিজেদের অর্জন ও ব্যর্থতা দুটোই দেখতে পাই। আর সেই আয়নায় প্রশ্ন একটাই, স্বাধীনতার এত বছর পর আমরা কি সত্যিই সেই স্বপ্নের পথে আছি, নাকি এখনও পথ খুঁজছি?